এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মহাসড়কে ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা, যানজট নিরসনে দলীয় কর্মীদের সহায়তা নেবেন ওবায়দুল। চালের দামে লাগাম টানতে তৎপর সরকার, বেসরকারি পর্যায়ে আমদানি শুল্ক কমে হচ্ছে 10%। 2019-এর মধ্যে ভারত ইংল্যান্ডের সঙ্গে সিরিজ চায় বাংলাদেশ, আইসিসিতে চেষ্টা চালাবে বিসিবি। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে চাল আমদানিতে শুল্ক কমছে। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ঈদের প্রায় 1 সপ্তাহ আগেই মহাসড়কে শুরু হয়েছে যানজট। প্রায় প্রতি রাতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর মেঘনা গোমতী সেতু থেকে কুমিল্লার পদুয়ার বাজার পর্যন্ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। পুলিশ বলছে সেতুর ধারণ ক্ষমতা কম হওয়ার কারণেই এই যানজটের তৈরি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজাগুলোতে গাড়ির লম্বা সারি। রাত যত বাড়ে ওজন স্টেশনের সামনে পাল্লা দিয়ে বাড়ে গাড়ি, সৃষ্টি হয় তীব্র যানজট। মেঘনা ও মেঘনা গোমতী ব্রিজের এই জটে নাকাল যাত্রী চালক সবাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়াবাড়ির কারণেও জট লাগে অভিযোগ চালকদের। পুলিশের নিতে সারা রাস্তায় আছে, কোনো সময় 2-4-5 জায়গায় বা কোনো সময় 2-1 জায়গায় বা এরকম চুরি করে গাড়ি চালাইতে হয়। রাত গড়িয়ে দিন, মহাসড়কে বাড়ে যাত্রীবাহী ও ব্যক্তিগত পরিবহনের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ে জট। ঈদ ঘনিয়ে এলে এই জট আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঈদের বাজার জ্যাম তো বাঁধবই, কেন কি কারণে জ্যাম বাঁধে কোনো কারণ বুঝতে পারি না আমরা। সকালে ঢুকে দেখা যায় দুপুর পর্যন্ত এভাবেই থাকে, আপনার মাথা নষ্ট হয়ে যায় জ্যাম ঠেলতে ঠেলতে, গরমে থাকা যায় না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ব্রিজ, মেঘনা গোমতী ব্রিজ ও পাদুয়ার বাজার এলাকায় এ চিত্র নিয়মিত। মহাসড়কের দুর্ভোগ কমাতে হিমশিম খাচ্ছে পুলিশ। সাধারণ মানুষের ভোগান্তি হয়, এটা রাস্তার ব্রিজের কারণে। এটা আমরা সিঙ্গেল ভাবে দিতেছি, তা নইলে ডানের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা সিঙ্গেল ভাবে দিতেছি যাতে তাড়াতাড়ি উঠতে পারে। পুলিশ জানিয়েছে যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঈদে মহাসড়কে যানজট নিরসনে পুলিশের সাথে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনের সময় একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদে বাড়িমুখী মানুষের ভোগান্তি কমাতে দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে হবে। যানজট নিরসনে তারা পুলিশকেও সহায়তা করবেন। মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। এছাড়া যানজট কমাতে পোশাক কারখানা শ্রমিকদের একই দিনে ছুটি না দিতে মালিকদের অনুরোধ করেছেন তিনি। যাত্রীরা যাতে রাস্তায় বিপদে না পড়ে, অসহায় বোধ না করে, সেজন্য ভলান্টিয়ারের কাজ দায়িত্ব পালন করার জন্য আমি সকল সড়ক মহাসড়কে পুলিশকে সহযোগিতা করার জন্য আমাদের তরুণ নেতাকর্মীদের কাছে আহ্বান। উনি কি এটা আহ্বান জানালেন আর নাকি এটা আসলে দলীয় নির্দেশ যাবে এবং কোথায় পুরো বাংলাদেশের সব মহাসড়কে নাকি শুধু যেগুলোতে যানজট বেশি হয়? তবে আমার কাছে মহুয়া এই ওবায়দুল কাদেরের প্রতিটি কথা আমার কাছে আপত্তিকর। আপনি যদি বলেন যে পুলিশকে সহায়তা করবেন যানজট নিরসনে কোনো সাধারণ মানুষ, কোনো আওয়ামী লীগের লোক, তা মানে আমি জানি না যে সেই সহযোগিতা মানে পুলিশ কি করবে, মানে পুলিশের সহযোগিতাটা তারা কি করবেন, রাস্তায় কেন যানজট হচ্ছে সেটি ওবায়দুল কাদের জানেন, তার মধ্যে পুলিশের ভূমিকা কিরকম এবং তাকে সহায়তা করলে সেটা কিরকম হবে সেটা আমি জানি না। যানজট গুলো যখন হয় এমন অবস্থা হয় আসলে এখানে কারো সহায়তা করার কিছু থাকে না খুব বেশি, মানে সাধারণ মানুষেরও সহায়তা করার কিছু। আমার মনে হয় তিনি যদি এই আহ্বান জানাতেন যারা যানজটে অনেকক্ষণ ধরে পড়ে থাকবেন তাদেরকে পানি বা অন্যান্য খাবার বা শিশুদের জন্য সাহায্য করা, সেটিও মানা যেত। কিন্তু যানজট নিরসনে পুলিশকে সহায়তা করার প্রসঙ্গটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার ধারণা শুধু এই যে মিডিয়াতে আকর্ষণ করার জন্য, কিছু পয়েন্ট পাওয়ার জন্য এবং দলকে আমি জানি না, মানে এই খুবই অর্থহীন কথা আমার কাছে মনে হচ্ছে। এতে একটি কথা খুব আপনি সেটা হোক, তারপর আমি আশা করব যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কিছু লোকজনকে আমি ঈদে বাড়ি যাচ্ছি, আমি আশা করব যে রাস্তার পাশ দিয়ে যানজট থাকলে তাদেরকে যদি দেখতে পাই আমি সত্যি খুশি হব। কেন? অবশ্যই খুশি হব, দলের একজনের আহ্বান তারা মেনেছে এই জন্য খুশি হব, আর কিছু না। দলের আহ্বান তো মানবেই, দল ক্ষমতা থাকলে দলের আহ্বান দল আসলেই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে ওবায়দুল কাদের যদি এখন বলেন যে রাস্তায় যখন থাকবেন তখন আপনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে থাকবেন, তো অনেকেই থাকবেন, কারণ সেটি তাদের থাকতে হবে। এটি অনেকটা এখন কর্মী আর কর্মচারীর মধ্যে তফাৎ সামান্যই। তো দলের অন্য কোন দলের নেতাকর্মীরা যদি সহায়তা করতে চান তাদের কি করতে দেওয়া হবে নাকি তাদের বাধা দেওয়া হবে সেটা ঠিক জানি আমি ঠিক জানি না। তবে পুলিশকে সহায়তা মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের করা, সেটি আমার কাছে খুব ভালো আইডিয়া মনে হয় না। যাই হোক, দেখা যাক কি হয়। আমরা পরের খবরটিতে চলে যাচ্ছি। চালের আমদানি শুল্ক 28 থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে চালের দাম কেজি প্রতি প্রায় 6 টাকা কমবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রী জানান, শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে। 2 মাসের বেশি সময় ধরে অস্থির চালের বাজার, বড় মৌসুমেও কমেনি দাম। এজন্য মিল মালিকরাই দায়ী, এমন অভিযোগ সরকারের। অস্থির চালের বাজারে লাগাম টানতে আমদানি শুল্ক কমালো সরকার। বাণিজ্য মন্ত্রী জানালেন, চাল আমদানি করবে সরকারও, এতে বাজার দ্রুতই স্বাভাবিক হবে। 28 থেকে 18% কম, তাতে পার কেজি 6 টাকা কম পড়বে এবং এটা 40-এর নিচে নেমে আসবে এবং দ্রুত গতিতে দেখবেন যে বাজারে যেটা আমাদের জন্য আমরা দুঃখিত, আমরা যদি আগেই কমিয়ে দিতাম তাহলে ভালো হতো। সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা, তবে এর প্রভাব ঈদের আগে বাজারে পড়বে না বলে ব্যবসায়ীদের ধারণা। সরকার এখন যে কমাচ্ছে এখনো আমি মনে করছি এখনো ভালো, যদিও বা আরো আগে কমাতো চাইলে এই বাড়তি দামটা হতো না। এখন যে দাম বেড়ে গেছে এটার এফেক্টটা কিন্তু তাড়াতাড়ি মার্কেটে আসবে না। এতে বাজার পড়বে কিনা সেটা সরকারই ভালো জানে। এখন দেখা গেল যে সবাই আতঙ্কায় আছে। যদি আজ থেকে মনে করো 15-20 দিন আগে বা 1 মাস আগে যদি এই কাজটা করতো তাহলে মিলেরা যে সিন্ডিকেট খেলাটা খেলছে এই খেলাটা আর খেলতে পারতো না। ঈদের আগে তো আর যেহেতু সময় খুব একটা নাই, সেহেতু আশা করা যাবে না। চালের মজুদ ও সরবরাহ বাড়লেও দাম সহনীয় রাখতে সরকারের তদারকি জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক হার, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক কমানোর বিষয়ে 28 জুন সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে সকালে এক অনুষ্ঠানে তিনি কথা জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেছেন, ভ্যাট আইনের পরিবর্তন নিয়ে সংসদে আলোচনা চলছে। 28 জুন প্রধানমন্ত্রী এ নিয়ে কথা বলবেন। আবগারি শুল্কের হারে কিছু পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। প্রস্তাবিত বাজেট নিয়ে সোমবার অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সরকারের নীতি নির্ধারক পর্যায়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ভ্যাট আইনে পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। We will know when I speak on 28, when Prime Minister speaks on the 28, she will cover some area, I will cover some area. এর আগে কোনো চান্স নাই জানানো, কারণ এর আগে আমরা বক্তৃতা দিচ্ছি না। পাহাড়ে দুর্যোগ মোকাবেলায় অনুমোদনহীন পাহাড় কাটা, বালু উত্তোলন ও আবাসন প্রকল্প বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের সভায়। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয় আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। ভারী বৃষ্টিতে সম্প্রতি পাহাড় ধসে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের 6 জেলায় মারা যান 150-রও বেশি মানুষ। গৃহহীন হয়েছে অসংখ্য পরিবার। পাহাড়ে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ এড়ানোর উপায় খুঁজতে মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা ডাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 18টি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এই সভায় পাহাড় ধসের জন্য অতিবৃষ্টির পাশাপাশি পাহাড় ও গাছ কাটাকে দায়ী করা হয়। এ অবস্থা ঠেকাতে স্বল্প ও দীর্ঘমেয়াদে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় সভায়। অনুমোদিত সকল প্রকার পাহাড় কাটা বন্ধ করা, বালি উত্তোলন বন্ধ করা, চলমান সকল হাউজিং প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখা, এইসব আমরা প্রস্তাব রাখছি আপনাদের এখানে। এর সাথে আরো আমাদের 18টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অত্যন্ত সুন্দর সুন্দর প্রস্তাব এসেছে, সেগুলি আমরা একত্রিত করে মাননীয় প্রধানের সঙ্গে আলোচনার সাপেক্ষে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা চাই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা চিহ্নিত করে মানচিত্রে প্রদর্শন করা ও তদারকি দল গঠনের প্রস্তাবও গৃহীত হয়েছে সভায়। সিদ্ধান্ত হয় পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রাখার। কিন্তু যেহেতু সামনে ঈদ, আবার একটা পূর্বাভাস রয়েছে আরো বৃষ্টি হতে পারে, এই মানুষদের আমরা এই মুহূর্তে ছেড়ে দিতে পারি না। তাই আমরা চিন্তা করেছি আগামী জুলাই মাসে 15 তারিখ পর্যন্ত তাদেরকে আমরা, যদি তারা স্বেচ্ছা ঘরে না যেতে চায়, আমরা তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে রাখবো। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, পাহাড়ে মানুষের বসতি বেড়ে চলায় বাড়ছে প্রকৃতি ধ্বংসের প্রবণতা।
পরিস্থিতির উন্নতির জন্য পাহাড়ে গাছ লাগানোর পরিকল্পনাও গ্রহণ করছে সরকার। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর আগে নিচে একটি বিরতি। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বিএনপিকে শেষ করতেই বেছে বেছে দলের ভালো কর্মীদের খুন ও গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত কয়েক বছরে গুম ও খুন হওয়া নেতাকর্মীদের স্বজনদের নিয়ে ইফতারে তিনি অভিযোগ করেছেন। ইফতারের আগে সবার অবস্থার খোঁজ খবর নেন বিএনপি চেয়ারপারসন। খুন হওয়া নেতাকর্মী স্বজনেরা তাদের বেদনার কথা খালেদা জিয়াকে জানান। অন্যদিকে দীর্ঘদিন নিখোঁজ কর্মীদের স্বজন জানান তাদের দুর্বিষহ অপেক্ষার কথা। এ সময় তাদের সমবেদনা জানান খালেদা জিয়া। ক্ষমতার পরিবর্তন হলে নিখোঁজ নেতাকর্মীদের অনেককেই ফিরে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সারা বাংলাদেশ থেকে যে কয়েকটা ফ্যামিলিকে এরা ভালো ছেলেরা কাজ করে দলের জন্য সিস্টেমে কাজ করে, তো ওরা ভাবছে যে বিএনপিকে শেষ করতে গেলে এইসব কর্মীদেরকে শেষ করে ফেলতে হবে, তাহলে বিএনপি দুর্বল হবে, বিএনপি কিছু পারবে না। আপনারা আজীবন ধরে ক্ষমতায় থেকে এইসব কর্মকাণ্ড চালিয়ে রমজান সংযমের মাস হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী সম্পর্কে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউর সন্ধ্যায় যুবলীগের ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। ইফতার সংযম শেষে সারাদিনে যে ইফতারে বসে ইফতার সামনে রেখে বেগম জিয়া মিথ্যাচার করেন, বিদ্বেষ প্রসূত বক্তব্য রাখেন, এটা কি রমজানের ফজিলতের মধ্যে পড়ে? খেলাধুলার খবরের জন্য চলে যাচ্ছে অনুপম আপনার কাছে। অনুপম, আজকে খেলাধুলার কি বিশেষ খবর আছে? বিশেষ খবর বলতে ক্রিকেটের জন্য ক্রিকেটের আইসিসির সাধারণ সভা হবে, সেজন্য আমাদের সম্ভবত বিসিবির প্রধান সভাপতি এর মধ্যে আছেন এবং সেখানে অনেক বিষয় নিয়ে কথা হবে। এর মধ্যে কাঠামোগত যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো নিয়েও যেমন কথা হবে, বাংলাদেশের আরো যে অলরেডি যে শিডিউলের মধ্যে যে সিরিজগুলো আছে সেগুলোর বাইরে আরো কিছু দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক ট্রাইনেশন সিরিজ আয়োজন করার সম্ভাবনা আছে, সেগুলো নিয়েও আলোচনা হবে। সেই খবরগুলো জানিয়ে দেবো। তবে তার আগে বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা খবর। জানুয়ারিতে যুব রোলবল বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, জুলাই আগস্টে দেশ জুড়ে চলবে চ্যালেঞ্জ হান্ট। মাদ্রিদেই থাকবেন রোনালদো, পেরেসের আশা কনফেডারেশন কাপ শেষে আলোচনায় আসবে সিদ্ধান্ত। মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 2019-এর মধ্যে ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় বাংলাদেশ। 23 জুলাই আইসিসির সাধারণ সভায় এই বিষয়ে চেষ্টা চালাবে বিসিবি, বলেছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস। এছাড়াও এই বছর ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা হচ্ছে না নিশ্চিত করেছেন তিনি। সামনের বছর কিংবা অন্য কোনো সময়ে হতে পারে এই সিরিজ। লন্ডনে চলছে আইসিসি অ্যানুয়াল কনফারেন্স উইক, শেষ হবে 23 জুলাই। সেদিন বার্ষিক সাধারণ সভায় নানা ইস্যুর সুরাহা হবে। আইসিসি সভায় ভিন্ন বোর্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী। বিশেষ করে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করবেন দুজন। এরকম একটা অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এক দেশ আরেক দেশের সাথে কথা আলাপ আলোচনা করার মাধ্যমে কিন্তু আবার এফটিপিগুলো ঠিক করে থাকে, তো আমাদের জন্য একটা সুযোগ আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে বিশ্ব ক্রিকেটের প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতেও জনপ্রিয়তায় পিছিয়ে ছিলেন না তামিম সাকিবরা। এই জনপ্রিয়তা এখন কাজে লাগাতে চায় বিসিবি। আমাদের দর্শক দেখেন, সেখানে সাপোর্ট দেখেন, যে এই সাপোর্টগুলো তো মানে ওয়েস্ট ইন্ডিজে আসলে তো হয়তো এত লোক দেখা যেত না, এত সাপোর্টার দেখা যেত না। বাংলাদেশ ওইখানে সফর করলে এটা কমার্শিয়াল ভায়াবল হবে কেন হবে, এটা আমরাই নিজেরা ওইখানে বুঝিয়ে দিতে পারবো। আগস্টে 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া, এরপরই মাশরাফিদের সাউথ আফ্রিকা সফর। এর মাঝে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলার কথা ছিল, তবে পিসিবির নানা টালবাহানায় সিরিজ আয়োজনের আগ্রহ হারিয়েছে বিসিবি। একটা সাময়িক ব্যাপার, হয়তো কোনো একটা তাদের অভিমানের কারণে হয়ে থাকতে পারে, আমি জানি না ঠিক, কিন্তু আমার মনে হয় না এটা কোনো একটা পার্মানেন্ট কোনো একটা প্রবলেম। এটা অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে এটা সলভ করা যাবে। শুধু জাতীয় দলই নয়, বয়সভিত্তিক ও এ দলের ব্যাপারেও অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা করবে বিসিবি। মাঠের সাফল্যকে পুঁজি করে এবার কূটনৈতিকভাবেও সাফল্য আদায় করতে চায় বোর্ড।
সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। জানুয়ারিতে বাংলাদেশে হবে প্রথম যুব রোলবল বিশ্বকাপ। চতুর্থ রোলবল বিশ্বকাপ সফল আয়োজনের পর এবার যুব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে রোলার স্কেটিং ফেডারেশন। বিশ্বকাপকে সামনে রেখে জুলাই আগস্টে সারা দেশে ট্যালেন্ট হান্ট করবে ফেডারেশন। চতুর্থ বিশ্বকাপের আগে বাংলাদেশে একেবারেই অপরিচিত ছিল রোলবল। প্রথমবার বিশ্বকাপ আয়োজন করেই বাজিমাত করেছে লাল সবুজরা। যদিও আসরে আশা জাগিয়ে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকেন হৃদয় আসিফরা, তবে ধীরে ধীরে খেলাটার প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে। সুযোগটাও কাজে লাগাচ্ছে রোলার স্কেটিং ফেডারেশন। এবার প্রথম যুব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে তারা। আন্তর্জাতিক রোলবল ফেডারেশনের কাছ থেকে মিলেছে সবুজ সংকেত। সূচি চূড়ান্ত না হলেও বাড়ছে অংশগ্রহণকারী দল। ওয়ার্ল্ড ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এসেছিল, তার সাথে আলাপ করেছি। জানুয়ারির 18 তারিখে আমরা একটা ডেট মোটামুটি ভার্বালি ফিক্স করেছি। অফিসিয়ালি এখনও আমরা চিঠি দেইনি, ওরা অপেক্ষায় আছে যে আমরা সব কিছুই তৈরি করে বা সব কিছু প্রকল্পটা টোটাল প্রোফাইল তৈরি করে আমরা পাঠাবো। ঘরের মাঠে যুব বিশ্বকাপ, চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ। জুলাইয়ে শুরু হচ্ছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। এছাড়া আগস্টে সারা দেশে হবে ট্যালেন্ট হান্ট। বাছাই করা হবে 1000 স্কেটার। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাবে ফেডারেশন। 64 জেলা থেকে আমাদের টার্গেটই হলো 1000 প্লেয়ার আমরা বের করে নিয়ে আসব এবং 1000 বাচ্চাদের আমরা স্কেট দিব। তো এখানে আবার ঢাকায় এনে উন্নতর প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমি আশা করছি যে এখান থেকেই আমাদের বিশাল একটা একটা বৈপ্লবিক একটা পরিবর্তন বা এগিয়ে যাওয়ার একটা ব্যাপার দাঁড়াবে। ভিশন 2020 পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রোলার স্কেটিং ফেডারেশন। 2020 টোকিও অলিম্পিকে খেলতে চায় বাংলাদেশ। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এ নিয়ে আছে গুঞ্জন, চলছে আলোচনা। রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে পেতে মুখিয়ে। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস জানিয়েছেন রোনালদো রিয়ালের দলের মূল তারকাকে যে কোনো মূল্যেই ধরে রাখবে রিয়াল। কর ফাঁকির মামলায় ফেঁসেছিলেন বার্সেলোনার 2 মহাতারকা মেসি ও নেইমার। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রাণ ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোরও একই দশা। 2011 থেকে 2014 পর্যন্ত 1,47 লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ পর্তুগিজ যুবরাজের বিরুদ্ধে। নিজেকে নির্দোষ বলছেন রোনালদো, তবে গণমাধ্যমগুলোর এই নিয়ে বাড়াবাড়িতে মন খারাপ CR7-এর। মাদ্রিদ ছাড়ার খবর চাউর হয়েছে এরই মধ্যে। কেউ বলছেন পুরনো ক্লাব ম্যান ইউতে পাড়ি জমাবেন, আবার কারো মতে কারি অর্থ দিয়ে তাকে দলে টানবে PSG। এমন সময় মুখ খুললেন খোদ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যে কোনো মূল্যেই নাকি তিনি রেখে দিতে চান তার সোনার ডিম পাড়া হাঁস। সে যেমন খেলোয়াড় হিসেবে সেরা, তেমনি মানুষ হিসেবেও দারুণ একজন। রিয়াল মাদ্রিদ এবং একই সাথে আমি তার পাশে থাকব। সে এখনো রিয়ালের, তাকে ধরে রাখার জন্য সব চেষ্টাই করা হবে। তবে রোনালদোকে একেবারে নট ফর সেল বলতে নারাজ পেরেজ। রোনালদোর পাশে 100 কোটি ইউরো প্রাইস ট্যাগও জুড়ে দেন। Seine Wut hat sicher nichts mit dem Thema zu tun. তার ক্লাব ছাড়ার মূল্য 100 কোটি ইউরো। কেউ ওই অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক না হলে সে রিয়ালের থেকেই যাবে। Ich kenne ihn seit 8 Jahren. রিয়াল মাদ্রিদের সাথে রোনালদোর সম্পর্কটা 2009 থেকে। গ্যালাকটিকো জার্সিতে 2টি লা লিগা, 3টি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন আরও 6টি শিরোপা। আগামী 9 আগস্ট ইউএফা সুপার কাপে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর জার্সিটা কি হবে, সাদা নাকি লাল? উত্তরটার জন্য অপেক্ষা আরও কিছুদিনের। সৌরভ আবিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতিসংঘের কাছে কারিগরি সহায়তা চাইবে নির্বাচন কমিশন। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন সংস্থার আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনসনের নেতৃত্বে 20 জন প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে সিইসি বলেন, সব দল অংশগ্রহণ করলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব। নির্বাচন সামনে রেখে কিছু আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে রবার্ট ডি ওয়াটকিন্স সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দিষ্ট আইন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আরো খবর জানার আগে নিচে একটি বিরতি পর জানিয়ে দিচ্ছি। লন্ডন হামলায় নিহত মকরম আলীর সিলেটের বাড়িতে শোক, ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান।
রাত 9:44 আমরা ফিরে এলাম। চাল আমদানিতে শুল্ক কমছে, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। পিয়াস বলেছেন চাল আমদানি প্রমাণ করে দেশে চালের ঘাটতি রয়েছে, তাহলে সরকার কেন এতদিন বলল ঘাটতি নেই। মাহমুদুল বলছেন শুল্কের হার কমিয়ে চাল আমদানি শুরুতে করলে চালের বাজারে এমন অস্থিরতা দেখা দিত না। খাদিজা বলছেন সরকারকে মনিটরিং করতে হবে যাতে আমদানিকারকেরা দুর্নীতি করতে না পারেন। আর তরিকুল বলছেন সরকার এই পদক্ষেপকে স্বাগত জানায়, তবে সরকারের উচিত সমস্যা মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া। রিয়াজ বলছেন পাহাড়ি ঢলে চালের যে সংকট তৈরি হচ্ছে তাতে সমালোচনা না করে সরকারকে সাহায্য করা উচিত। কাউসার বলছেন সরকারি দলের ব্যবসায়ীরা কম শুল্কে চাল আমদানি করে দেশের বাজারে বেশি দামে বিক্রি করে পকেট ভারী করবে। শিহাব বলছেন চাল আমদানিতে শুল্ক কমলেও খুচরা বাজারের প্রভাব আদৌ পড়বে কিনা সন্দেহ আছে। আরিফা বলছেন ব্যবসায়ীদের উচিত শুধু মুনাফার কথা চিন্তা না করে সাধারণ মানুষের দিক বিবেচনা করা। শিখা বলছেন শুধু শুল্ক কমলেই হবে না, বাজারে নিয়মিত মনিটরিং করতে হবে যেন দাম বাড়তে না পারে। আর সোহাগ বলছেন যাদের সিন্ডিকেটের কারণে চালের বাজারে অস্থিরতা তাদের আগে বিচার করতে হবে। চালের বাজারটা নিয়ে আসলে আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় মানে আমি দেখেছি যে চালের বাজার নিয়ে আসলে বেশি কথা বললে চালের বাজার একটু ভালনারেবল হয়ে ওঠে। এর একটি বড় কারণ যারা মজুত করতে পারেন, চাল যেহেতু খুব সহসা পচে যায় না, যারা এটা মজুত করতে পারেন তারা চাল আটকে রাখেন, বাজারে দেন না। আর আরেকটি বিষয় হয় মধ্যবিত্তরা যারা ধরেন 5 কেজি চাল কিনতেন তারা তখন 11 কেজি 12 কেজি চাল কিনেন এক ধরনের প্যানিক থেকে, সেইটাও আবার বাজারে একটা কৃত্রিম চাপ সৃষ্টি করে। আমার মনে হয় চালের দাম যখন বাড়ে তখন আমাদের কম চাল খাওয়া উচিত, যারা বেশি চাল খায়। চালের বাজারে অনেকটা ছোটখাটো একটা শেয়ার বাজারের মতো চাল খাওয়া উচিত, মানে কেনা উচিত, একবারে কম করে চাল কেনা উচিত। তবে এবার যেটা হয়েছে মোটা চাল, যেটা আসলে সবাই নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তরা পর্যন্ত খায়, সেই মোটা চালের দামটা 50 টাকা বা তার উপরে চলে গিয়েছে। এইটা একটু মনে হয় নেগেটিভ একটা তৈরি হয়েছে। আমার মনে হয় যে মোটা চাল বলতে আমরা যেটিকে বুঝি সেটির দাম আসলে 50 টাকার উপরে চলে গেছে, সেটির সাথে আমি পুরোপুরি একমত নই। কারণ হচ্ছে যে আমি বাজার খেয়াল করি যে বাজারে আসলে এর চেয়ে কম দামে চাল আছে, কিন্তু আমার মনে হয় আমাদের যে জীবনযাত্রার স্ট্যান্ডার্ড, সেই জীবনযাত্রার স্ট্যান্ডার্ড একটু বেড়েছে। বাজারে যেই চালগুলি এর চেয়ে কম দামের আছে সেগুলি খাইতে আমরা এই মুহূর্তে পছন্দ করতেছি না আর কি। যাই হোক, আমরা দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এবং পরে খবরটিতে চলে যেতে চাই যে নবাব ও বস্তু নির্মাণের যৌথ প্রযোজনা ছবি নির্মাণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করছে চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতি। কাল আবারও সেন্সর বোর্ডে প্রদর্শিত হবে ছবি দুটি, তবে ছবি দুটি ছাড়পত্র পেলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন দুই সমিতির নেতারা। এফডিসিতে সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে হুমকি দেওয়া হয়। নেতারা বলেন যৌথ প্রযোজনার নিয়ম অনুসারে শিল্পী কলাকুশলী সহ সবকিছু সমানুপাতিক হতে হবে, কিন্তু নবাব ও বস্তু নির্মাণে এই নীতি অনুসরণ করা হয়নি। এমন অবস্থায় ছবি দুটি মুক্তির ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। মন্ত্রী মহোদয় যদি মনে করে থাকেন এটা কিছুই না, তাহলে ভুল করে ফেলবেন। উনি যদি মনে করেন আরো অনেক কিছু, আমি বলতে পারি, আমি এখন বলবো না, আমার বলার অনেক স্কোপ আছে। যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন আমাকে জন্ম দিয়েছে, তেমনি এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে ফুটিং আছে এটাকে জন্ম দিয়েছি আমরা। বাংলাদেশে যেই ছবিটি এখন মানে সেন্সরের জন্য জমা আছে সেই ছবিতে বাংলাদেশের কোনো কথাই নাই। টোটাল ছবিটাই ভারতের একটা গল্প নিয়ে নির্মিত। সেইখানে পুলিশের যে পোশাক পরানো হয়েছে সেটা ভারতের পোশাক পরানো হয়েছে, বাংলাদেশের পুলিশের পোশাক পরানো হয় নাই। আমাদের রক্ত ঝরেছে, সেই রক্তের বিনিময়ে ফারুক ভাইয়ের মতো মানুষ যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই ইন্ডাস্ট্রি, তাদেরকে আমরা অস্বীকার করছি, আমাদের জন্মকে অস্বীকার করছি। ঈদে পোশাকের পাশাপাশি গয়নার দিকেও দারুণ ঝোঁক নারীদের। ঢাকায় জমে উঠেছে গয়নার দোকান। পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার বেছে নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে গয়নার চাহিদা। ঈদের জন্য পোশাকের পাট চুকিয়ে গয়নার সংগ্রহ শুরু করেছেন অনেকেই। শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে মিলিয়ে গয়না কেনার দিকেই ঝোঁক বেশি নারীদের। তো সব ধরনের গয়না দেশে পাওয়া যায় বাংলাদেশে, লাইক নয়রত্ন, লাইক কুন্দন, এগুলোই চলছে, সো ইটস নাইস। যেসব গয়নায় কিছুটা নতুনত্বের ছাপ আছে সেগুলোতে আগ্রহ বেশি ক্রেতাদের। ভারী ধরনের পাশাপাশি ডিজাইন ভেদে হালকা অলংকারের চাহিদা আছে। পুঁতি, পাথর, অ্যান্টিক, রূপা, গোল্ড প্লেট দিয়ে তৈরি গয়নাই চলছে বেশি। ক্রেতাদের কথা মাথায় রেখে ভারত, পাকিস্তান থেকেও পণ্য আমদানি করেছেন অনেকে। তবে বিক্রেতারা বলছেন এখনো পুরোপুরি জমেনি কেনাকাটা।
তাদের আশা ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম বাড়বে। আমাদের বাংলাদেশে অনেক কাস্টমার ইন্ডিয়াতে, কারণ আমাদের কাস্টমারের সাথে ইন্ডিয়াতে দেখা হয়, কোনো দোকানে ঢোকা যায় না বাঙালির জন্য, এত কাস্টমার ইন্ডিয়াতে। আমাদের এখানে খালি অথচ ওইখানে প্রচণ্ড ভিড়। আমরা সরকারকে 3 ধরনের ট্যাক্সই দিচ্ছি, আমাদের দোকানের খরচ, আমাদের এত কর্মচারী, প্রত্যেকের বেতন, বোনাস, এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি না? এত বড় একটা ইন্ডাস্ট্রি, মানে এই বছর তো রীতিমতো হুমকির সম্মুখীন। রাজধানীর দোকানগুলোতে এবার ঈদে 1000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার অলংকার সেট পাওয়া যাচ্ছে। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনের মসজিদের সামনে সন্ত্রাসী হামলায় নিহত মকরম আলীর বাড়ি সিলেটের বাড়িতে শোকে আচ্ছন্ন স্বজন। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ভবিষ্যতে এই ধরনের হামলা ঠেকাতে ব্রিটিশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। 1972 সালে মাত্র 11 বছর বয়সে এক আত্মীয়ের মাধ্যমে যুক্তরাজ্য পাড়ি জমান মকরম আলী। পরে দেশে ফিরে বিয়ে করে স্ত্রীকেও নিয়ে যান সেখানে। 2 ছেলে 4 মেয়ে নিয়ে লন্ডনেই গড়েছিলেন বসতি। প্রায়ই আসতেন দেশে, সময় কাটাতেন বিশ্বনাথ উপজেলার সরুয়ালা গ্রামে তার আত্মীয় পরিজনদের সঙ্গে। ভাই ছোট মন্তরে গেছিল লন্ডন, আর ও আইসিল দেশ বেমার, সকল সময়ও বাইর হতা মনে হয় অন্তর তাকে বাইর হতা খুব একবারে সরল সুজা ভাই। 13 জুন অসুস্থ শরীর নিয়েই তারাবির নামাজ পড়তে লন্ডনের 7 সিস্টার্স রোডের ফিন্সবারি মসজিদে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে মসজিদের সামনেই গাড়ি হামলা শিকার হন তিনি সহ ঘটনাস্থলে থাকা পথচারীরা। ওই স্থানেই প্রাণ হারান মকরম। মকরমের এই মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ও এলাকাবাসী। আমরা তো চাই দাবি যে যেগুলা নষ্ট হওয়ার মানুষ বা ধ্বংস হওয়ার এগুলার তদন্ত করিয়া সঠিক বিচার করবে। এটা যেই হোক, পরিকল্পিত হবে হোক আর অ্যাক্সিডেন্ট হোক, এটা তো আমরা দেখি নাই। এটা একটা পূর্ণাঙ্গ বিচার আমরা চাই, যাতে খুনিদের শাস্তি হয়। ওই হামলার পর স্থানীয় জনপ্রতিনিধিরা যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। লন্ডনের মতো জায়গায় যে এই ধরনের ঘটনা করছে, এটা বিশ্বের জন্য, বাঙালির জন্য খুবই দুঃখজনক। ব্রিটিশ গভর্নমেন্টের নিকট আমাদের অনুরোধ, যাতে এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা, বিভিন্ন ধরনের অরাজকতা, অপ্রত্যাশিত ঘটনাগুলো যাতে তড়িৎভাবে রোধ করা যায়, এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্থানীয় পুলিশ জানিয়েছে এলাকার জনপ্রতিনিধির মাধ্যমে তারা মকরম আলীর পরিবারের নিয়মিত খোঁজখবর রাখছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ব্রাজিলের বুশ চিনেল্লির আঁকা গ্রাফিতির ছবি দেখিয়ে অল্প বয়সে বিশাল শিল্পকর্ম এঁকে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে এই কিশোরী। তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।